রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। ভাঙ্গায় ক্ষুব্ধ জনতার আবারও মহাসড়ক অবরোধ। ফরিদপুর ৪ আসন থেকে আলগী হামিরদী ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদ। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। ছুটির দিনে জাকসু নির্বাচনে জমজমাট প্রচার। ডোপ টেস্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা। প্রক্রিয়া সহজ করার আহ্বান। যখন একজন প্রার্থী সেটার জন্য অনশন করেন, তো প্রশাসন তখন থেকে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। ডায়রিয়া প্রকোপের কারণ জানতে নাটোরে আইইডিসিআর এর প্রতিনিধি দল। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ। ওষুধপত্র যা লাগে আমরা কিনে আনি বাড়ি। ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এখান থেকে দূরে জ্ঞান নাই। বছরে 3 ফসল আর স্বাভাবিক যোগানেও ঊর্ধ্বমুখী চালের বাজার। লাগাতার লোকসানে চাষিরা, ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। ধানের দাম নাই হিসাবে এবার পুষাচ্ছে না। 20, 30, 40 এলা ধান বেচে পুষাবে কৃষকে। বাস্তুচ্যুত মানুষের দুশ্চিন্তা দূর করেছে জলবায়ু সহনশীল খুদি বাড়ি। 50,000 টাকাতেই তৈরি করা যায় বহনযোগ্য টিনের এই আবাস। পানের জন্য কষ্ট করা হয়েছে, এখন ভালো হয়েছে। করতে হাতে এখন উঁচা জায়গা থাকা যায়। বাস কাটা নাগে আনা নাগে, কিন্তু আইনা হেরে সেটমেট করলে হেরে বেশি সময় লাগে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিরাজ করছে উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীর পবার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে খানকা শরীফের পক্ষ থেকে 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ছিল আয়োজনের প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদি জনতা পরিচয়ে একদল লোক সেখানে হামলা ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। জুমার নামাজের পর তৌহিদি জনতা পরিচয়ে রাজবাড়ীতেও নূর পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। দেয়া হয় আগুনও। ভাঙচুর করা হয় প্রশাসনের 3 গাড়ি। এ সময় আহত হয় একাধিক মানুষ। সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সেখানে ইমাম মেহেদী দরবার শরীফ লেখা একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। দরবার শরীফে ভাঙচুরের খবর জানতে চাই। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেলুর, হামলা ভাঙচুরের বিষয় একটু জানাবেন আমাদের বিস্তারিত, এবং এলাকায় এখন কিরকম পরিস্থিতি বিরাজ করছে? আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী গলন্দ উপজেলার যে পদ্মার মোড়, ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায়। আমি যদি ক্যামেরার সাহায্যে দেখাই তাহলে কিন্তু গত প্রায় 2 সপ্তাহ ধরে এই এলাকার যারা তৌহিদি জনতা রয়েছে, রাজবাড়ী তৌহিদি জনতা রয়েছে, এই ভণ্ড যে ইমাম মেহেদী দাবিদার যে নুরাল পাগল, সেই নুরাল পাগলের কবরকে ঘিরে কিন্তু কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তৈরি হয়। এবং জনগণের যে দাবিটা ছিল, আপনার ক্যামেরার সঙ্গে দেখছেন, আসলে এই যে নুরাল পাগলের মরদেহ সেটি কিন্তু উত্তোলন করে তৌহিদি জনতা এখানে লাশটি পুড়িয়ে দিয়েছেন। হাজার হাজার জনগণ কিন্তু আজকে জুম্মার নামাজ পরে কিন্তু যে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ছিল, সেই বিক্ষোভ মিছিল থেকেই কিন্তু এই ক্ষোভের বই এই তৌহিদি জনতা দাবি করে আসছিলেন। ভণ্ড নুরাল পাগল 80 দশকের শেষের দিকে তিনি ইমাম মেহেদী দাবি করেছেন, এবং তার বড় ছেলে কিন্তু খ্রিস্টান ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে তার বড় ছেলের বিরুদ্ধে। পরবর্তীতে তিনি 23 আগস্ট মারা যাওয়ার পর কিন্তু তার যে গলন্দ দরবার শরীফ, সেই দরবার শরীফে তাকে কিন্তু 12 ফুট উঁচুতে, ইসলাম ও শরিয়ার বহির্ভূত 12 ফিট উঁচুতে কিন্তু তাকে দাফন করা হয় এই কেন্দ্র করে। এবং তার যে কবরটি ছিল, সেই কবরটি কিন্তু পবিত্র কাবার আদলে রং করা হয়েছিল। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু তৌহিদি জনতা বিক্ষোভ
বিক্ষোভের ডাক দেন এবং তারা কবরের রং পরিবর্তন, ইমাম মাহেদী এলাকা দরবার শরীফের সাইনবোর্ড অপসারণ এবং কবর উঁচু থেকে সমতল করার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। কিন্তু দরবারে যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু তাৎক্ষণিক সাইনবোর্ড অপসারণ এবং ইমাম মেহেদী সাইনবোর্ড অপসারণ এবং কবরের রং পরিবর্তন করলে কবর নিচু করেননি, যার কারণে কিন্তু পূর্ব ঘোষিত অনুযায়ী তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচি থেকেই কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিক্ষোভের সময় কিন্তু আমরা জেনেছি যে উপজেলা যে নির্বাহী অফিসার তার গাড়ি এবং পুলিশের 2টি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এছাড়া নোরাল পাগলের আস্তানা, দরবার শরীফ বাড়ি সহ কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়ে দেওয়া, একাধিক লোক আহত হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে প্রশাসন কিন্তু কিছুই বলতে পারেনি। তবে ঘটনার পর থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনী, র্যাব এবং তৌহিদি জনতার ক্ষোভের মুখে কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করলে দ্বিতীয় দফায় কিন্তু ভাঙচুর চালানোর পরে কবর থেকে মরদেহটি উদ্ধার করে কিন্তু এই পদ্মার মোড়ে এনে তাকে যে কবরের আগুন মরদেহতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তৌহিদি জনতা কিন্তু উল্লাস করছেন যে এই ভণ্ড নোরাল পাগল যে কাফের শিরিকে কাজ হতো তার ওখানে, সেটির আজকে অবসান ঘটলো এই ঘটনার মাধ্যমেই। তবে এখন পর্যন্ত কিন্তু বলি এই এলাকার পরিস্থিতি কিন্তু এখনো থমথমে রয়েছে এবং যারা তৌহিদি জনতা রয়েছে তারা কিন্তু উল্লাস করছেন যে এই ভণ্ড পীরের অবসান ঘটেছে, তার আস্তানা যেন এখানে না থাকে এবং আরো যেন কোনো ধরনের শিরকি কাজ এখানে না হয়। সেক্ষেত্রে কিন্তু এখানকার যে তার দরবার শরীফ সেটিও কিন্তু তারা চিরতর অপসারণের জন্য দাবি জানিয়েছেন। ছোয়া রুবেলের অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামেরদি ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বিকাল 3:30টার দিকে ভাঙ্গা গোল চত্বর এলাকায় মহাসড়কে অবস্থান নেয় স্থানীয়রা। বন্ধ রয়েছে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, বৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেখানে ভাঙ্গা উপজেলার হামেরদি ও আলগি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুতই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউনিয়ন দুটিকে পুনরায় ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। মহাসড়ক অবরোধের বর্তমান খবরাখবর জানতে চাই। ফরিদপুর থেকে আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমাল আমার সঙ্গে যোগ দিয়েছেন। হিমাল, আপনি দুপুর থেকে আমাদের খবরাখবর জানাচ্ছিলেন অবরোধের, এখনো কি অবরোধ চলছে এবং সেখানকার আন্দোলনকারীরা কি বলছেন? এখনও অবরোধ চলছে এবং আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করি। অবরোধ এখনো চলছে এবং 4 সাইডেই গাড়ি বন্ধ রয়েছে। মাঝে মাঝে 2-1টি গাড়ি যদি এই অবরোধ ভেঙে সামনে এগিয়ে আসার চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা তারা আসলে গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো গাড়ি এই ইন্টারসেকশন পার হতে পারেনি। আমাদের যে এই অবরোধের কারণে ঢাকা থেকে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল এবং ঢাকা যে যশোর এবং ফরিদপুর বরিশাল যে সড়ক, সেই সড়ক কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর আসলে দাবি বলতে কিন্তু তাদের দাবি একটাই, যেটি তারা সকাল থেকে জানিয়ে আসছেন আমাদেরকে, যে তাদেরকে যে ফরিদপুর 2 আসনের সাথে তাদের ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন যুক্ত করা হয়েছে সেটি আসলে বাতিল করতে হবে এবং বাতিল যতক্ষণ পর্যন্ত না করবে তারা আন্দোলন চালিয়ে যাবে। সকালে থেকে তারা অবরোধ করেছিল, মাঝে প্রশাসনের তৎপরতায়, প্রশাসনের আশ্বাসে তারা দুপুরের আগে মাঠ থেকে রাস্তা থেকে চলে যায়, কিন্তু জুমার নামাজের পরে আমরা দেখেছি যে তারা আবার একত্রিত হয়ে কিন্তু আবার অবরোধের ডাক দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা সড়ক অবরোধ করে এবং পদ্মা সেতু হয়ে সকল ধরনের যান চলাচল কিন্তু তারা বন্ধ করে দেয়। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের দাবি আসলে একটাই, তারা বিগত দিনে দেখেছে যে এরকম একটি ঘটনা ফরিদপুর 4-এর সাথে হয়েছিল এবং সেক্ষেত্রে তারা বেশ ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা বলছেন যে আলগি ইউনিয়ন এবং হামেরদি ইউনিয়ন যেটি, এটি আসলে পৌরসভা এবং সেক্ষেত্রে তারা বেশ ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা বলছেন যে আলগি ইউনিয়ন এবং হামেরদি ইউনিয়ন যেটি, এটি আসলে পৌরসভার একেবারে সাথে লাগাওয়া এই 2টি ইউনিয়ন, সেই ইউনিয়ন দুটিকে। এবং আপনার মাধ্যমে আমরা সেখানকার পরিস্থিতিও দেখছিলাম, তাদের দাবিগুলো শুনছিলাম। ধন্যবাদ আপনাকে।
আর মাত্র 5 দিন বাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের। দুপুরের পর ক্যাম্পাসের শহীদ মিনার, বটতলা সহ বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনের সকাল থেকে প্রচারণায় ছিল কিছুটা ঢিলে ভাব, তবে দুপুরে জুমার নামাজ শেষে জনসংযোগ বাড়ে। নির্বাচনের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দাবি করে নিজেদের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন প্রার্থীরা। আচরণবিধিতে ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধের কথা বলা হয়েছে। আবার নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সর্বোচ্চ 25 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। ফলে নির্বাচনী আমেজ কিছুটা কোণঠাসা বলে মনে করছেন প্রার্থীরা। আমাদের নির্বাচনী আচরণবিধিতে আছে যে 25 জনের বেশি জমায়েত হওয়া যাবে না। তো এই জায়গায় আমরা যদি দেখি একটা প্যানেলে আমাদের 25 জন মেম্বার আছে, তো এটা আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 33 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে পরিমাণে একটা আমেজ দরকার, আমেজের সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত মানের আমেজটা এখনো সৃষ্টি হয় না। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আসলে নির্বাচনী বিধি নিষেধের কারণে এটা হচ্ছে। অবশেষে জাকসু নির্বাচনের সব প্রার্থীকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা, তবে বাস্তবায়ন প্রক্রিয়াটি সহজতর চান তারা। জাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে সবার প্রথম সরব হন ভিপি প্রার্থী রাব্বি হাসান। দাবির বাস্তবায়নে অন্বেষণও করেন তিনি। এরপর আরও বেশ কয়েকজন প্রার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাধ্যতামূলক ডোপ টেস্টের বিষয়টি জোরালো হয়। প্রশাসন শুরু থেকে এটার কোনো উদ্যোগ নেয়নি। যখন একজন প্রার্থী সেটার জন্য অনশন করেন, তো প্রশাসন তখন থেকে এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। আসলে বিষয়গুলো নিয়ে খুবই ইয়ার মধ্যে আছে, শঙ্কিতার মধ্যে আছে। একদিকে আমাদের নির্বাচনী প্রচারণা কাজে প্রশাসন বিভিন্নভাবে ব্যাঘাত ঘটাইছেন। মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত বা এই টাইপের কোনো ইস্যুতে তারা জড়িত এরকম কেউ আমাদের এরকম জাকসুর একটা নির্বাচনের অংশীদার হোক, আমরা এটা চাইবো না। এরপরই টনক নড়ে প্রশাসনের। সিদ্ধান্ত নেয় ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার। প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও আরও আগেই এমন পদক্ষেপ নেওয়া যেত বলে মনে করেন অনেকেই। ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে একজন শিক্ষার্থী অনশন করেছিল তার দাবির প্রেক্ষিতে, এবং এটা অনেক দেরি হয়ে গেছে প্রশাসনের। খুব দ্রুতই আরো আগেই করা উচিত ছিল, যেহেতু করছে, কারণ নির্বাচন আমাদের খুব সন্নিকটে। এই প্রক্রিয়া যেন সহজতর হয় এবং প্রার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে সকলের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাকসু নির্বাচনের দিন এগিয়ে এলেও কোথায় এবং কিভাবে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন বলেন এ বিষয়ে দেখভাল করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীদের সাথে মতবিনিময় যখন করি তখন তাদের সামগ্রিক দাবি ছিল যেন ডোপ টেস্ট করলে সকল প্রার্থীর করতে হয়। তো তাদের সেই সামগ্রিক মতামতের উপরে ভিত্তি করে আমরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করা হবে নির্বাচনের আগে, এবং সেই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে ইতিমধ্যে চিঠিও দিয়ে দিয়েছি। দীর্ঘ 33 বছর পর আসছে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নাটোরে হঠাৎই ডায়রিয়ার প্রকোপের কারণ খতিয়ে দেখছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। দুপুরে সদর হাসপাতালে পৌঁছায় 4 সদস্যের প্রতিনিধি দলটি। এরপর ডায়রিয়ায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করেন। এরপর রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলে দলটি। এর আগে গত মঙ্গলবার থেকে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 40 জন শিশু, 97 জন নারী ও 100 জন পুরুষ। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক। গত 2-3 দিন যাবত আমার বড় বাবুটা অসুস্থ, আজকে একটু ভালো সে, আর ছোট বাবুটা গতকাল রাত থেকে অসুস্থ। চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ, খুব দুর্বল, সে একা চলতে পারছে না। সব ধরনের রোগীরই আমরা এখানে চিকিৎসা দিচ্ছি। যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো। আরও খবর জানাতে চাই আপনাদের, নাজমুল হাসানের সঙ্গে একটু কথা বলতে চাই। নাজমুল, ডায়রিয়ার প্রকোপের কারণ কি বলছে আইডিএসআর প্রতিনিধি দল?
সোয়া আসলে গত মঙ্গলবার থেকেই নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু নাটোর সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হতে থাকে এবং তখন থেকে আজকে পর্যন্ত অন্তত ৪০০ রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আজ পর্যন্ত কিছুক্ষণ আগে আমি সিভিল সার্জন ডক্টর মুক্তাদির আরিফিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত ১০৪ জন রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর আইডিসির সদস্যগণ দুপুরে কিন্তু এই হাসপাতালটিতে এসে রোগীদের নমুনা সংগ্রহ করে এবং যে আক্রান্ত এলাকা কাঁঠালবাড়িয়া থেকে শুরু করে ২ নং ওয়ার্ডের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানির নমুনা সংগ্রহ করে। আইএডিসির সদস্যরা কিন্তু এখনও এই রিপোর্ট দেননি। এর আগে যে পৌরসভা থেকে পানির নমুনা বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছিল সেখানে পৌরসভা কর্তৃপক্ষ বলেছেন যে সেই পানিতে কিন্তু কোনো ধরনের জীবাণু পাওয়া যায়নি। তবে পৌর বাসিন্দারা বলছেন যে আসলে পানির জীবাণু থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। আইএডিসিআর যদি পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফল দেয় যে কি থেকে আসলে এতগুলো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো তখন কিন্তু সঠিক কারণটা জানা যাবে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে আইএডিসিআর যেই রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং এলাকায় যে গিয়ে যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন সেই তথ্য উপাত্তর ভিত্তিতেই যে রিপোর্ট দিবেন সেই রিপোর্ট আসার পরেই আসলে জানা যাবে যে কি থেকে আসলে এই ডায়রিয়ায় আক্রান্ত হলো এতজন মানুষ এবং সেই প্রকোপ বেড়েছে। ধন্যবাদ নাজমুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রায় ২.৫ কোটি টাকার সরকারি ওষুধ নষ্ট হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে, অথচ দরিদ্র রোগীরা ঠিকমতো পায় না ওষুধ। কোনোটি আগস্টে, কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এপ্রিল মে মাসে। ২-১ বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধও রয়েছে স্টোরটিতে। তবে এ বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ। অনুসন্ধান করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হাওড়াঞ্চলের মানুষের ভরসার কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। হাসপাতালটি ২৫০ শয্যার হলেও প্রতিদিন গড়ে ভর্তি থাকেন ৪ থেকে ৫ শতাধিক রোগী। বহির্বিভাগে চিকিৎসা নেন আরও হাজারখানেক মানুষ। তবে পর্যাপ্ত ওষুধ না পাওয়া নিয়ে প্রায় সবারই অভিযোগ। ওষুধপত্র যা লাগে আমরা কিনেই আনি বাড়িতে। ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এইখান থেকে দূরে জ্ঞান নাই, আর ওই সেলাইনটা মনে হয় খালি তারা দেয়। হাসপাতালের দুটি ভবনে থাকা স্টোর রুমে মেয়াদ শেষ হয়েছে প্রায় ২.৫ কোটি টাকার ওষুধের, যা বরাদ্দ ছিল সেবা নিতে আসা রোগীদের জন্য। কোনোটির ৬ মাস, আবার কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বছর ২-১ আগেই। এদিকে ৫ মাস আগে হাসপাতালে যোগদান করলেও দায়িত্ব বুঝে পাননি স্টোর কিপার রূপম কুমার। তবে নিয়মিত মাসোহারা পাচ্ছেন তিনি। গত মার্চে যোগদান করছে, দায়িত্ব না পেলে তো আর আমি কিছু বলতে পারবো না, বা দায়িত্ব না পেলে তো একটা জায়গায় অ্যাক্সেস নেওয়াও যায়। এত টাকার ওষুধ নষ্ট হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। কিভাবে যে কেন ২.৫ কোটি টাকার ঔষধ নষ্ট হয়েছে আসলে এটা জানার বিষয় এবং তদন্ত করা দরকার। যে ঔষধ এক্সপায়ার হয়েছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সুনামগঞ্জবাসীর অসহায় রোগীদের সাথে এখানে ডাকাতি করেছেন। ওষুধ কোথা থেকে এলো, কিভাবে নষ্ট হলো কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের কথা জানালেন আবাসিক চিকিৎসক। কমিটি করা হয়েছে, সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করে দিয়েছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই স্যারের নেতৃত্বে। নানা অভিযোগের প্রেক্ষিতে মে মাসে হাসপাতালে অভিযানও পরিচালনা করেছে দুদক। গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মরণ ব্যাধি, জলাতঙ্ক সহ কয়েকটি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা। বিনামূল্যের এই টিকার সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের। এভাবেই ছোট বড়দের দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা। এদের বেশিরভাগই কুকুর বেড়ালের আঁচড় বা কামড়ে আক্রান্ত। গেল ২ সপ্তাহের বেশি সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বাধ্য হয়ে নিজেদের টাকায় কিনতে হচ্ছে টিকা। ডাক্তার দেখালাম, এখানে বলে ভ্যাকসিন নেই, তাই যে 4 জনা মিলিয়ে হইলে
কিনলাম। এখানে সরকারি ওষুধ তো ভ্যাকসিন সরবরাহ নাই, আমরা নিজেরাই কিনে নিলাম আর কি। এই জন্য আমরা 4 জন করে গ্রুপ করে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভ্যাকসিনটা নিলাম। ক্ষুব্ধ ভুক্তভোগী সহ সাধারণ মানুষ, তাদের অভিযোগ টিকা অথবা ওষুধ কোনোটাই মেলে না সহজে। কুকুরে কামড়ায়, বিড়ালে কামড়ায়, বিভিন্ন দেওয়া আছে যে আপনার সাপে কামড়াচ্ছে, এইসব ভ্যাকসিন সব বাইরের থেকেই কিনা হতো। এখান থেকে টিকিট কাটার পরে এখানে আসলে এরা এখান থেকে দেখা যায় দোকানের থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসার পরে এখানে সিরিয়াল দিয়ে তারপরে ভ্যাকসিন নিতে হয়। কোন হসপিটালে ফ্রি ওষুধ দেয় আপনি দেখেন, ওই 2-3টে অ্যান্টাসিড দেয়, ও খেয়ে কি হয়। জলাতঙ্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন এই সংকট গেল মাসের 17 তারিখ থেকে, তবে স্টোর কিপার বললেন ভিন্ন কথা। আগস্টের 17 তারিখে শেষ হয়েছে। 17 তারিখ শেষ হওয়ার পরে আমরা রুগীদের বাড়ি থেকে কিনাই, একটা র্যাবিক্স আইজি আর একটা র্যাবিক্স ভিসি, দুইটাই সংকট। 500 ভ্যাকসিন ওদের হিসাব নেন, ওদের কাছে ওরা নিছে, আমি দিয়েছি এটা। আর হলো অ্যান্টি স্নেক ভেনাম আমরা সংগ্রহ করেছি, অ্যান্টি স্নেক ভেনাম আমাদের আছে, ওটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। অ্যান্টিভেনম সহ গুরুত্বপূর্ণ টিকা হাসপাতালে আছে কিনা তার সঠিক তথ্য জানেন না এই দুই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে, তো আমরা সেটা রুগীদের দিচ্ছিও, কিন্তু রুগীর চাহিদা যদি বেশি হয়ে যায় এটা আবার সংকটে পড়ব। আর র্যাবিসটা মাঝখানে আসছিল, আবার শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা চাহিদা দিয়েছি, আমরা আবার পেয়ে যাব। র্যাবিস ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে, আমরা তো ঢাকার সাথে যোগাযোগ করে দেয়, আমরা রবিবারে টাইম বেছে আনার জন্য রবিবারে যাবে। আর হচ্ছে যে বললাম অ্যান্টিভেনম যে সাপেরটা, সেটা আমরা যেভাবে ম্যানেজ করে নিচ্ছি। নানা সংকটে জর্জরিত 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কবে ঘুচবে স্বাস্থ্যসেবার নামে এই দুর্ভোগ? কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট নিয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের কারোর কথার সঙ্গেই কারোর কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ভোগান্তিতে সাধারণ মানুষ। কবে ঘুচবে এই ভোগান্তি, কোথায় যায় এই ভ্যাকসিনগুলো, তারাও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না আসলে সাধারণ মানুষ এই ভ্যাকসিন সেবা পাচ্ছেন কিনা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বছরে 3টি ধানের ফলন ওঠে, আউশ, আমন ও বোরো। রাইস মিলে যোগান স্বাভাবিক, তবুও চালের দর বাড়ছেই। বাজারে 1 কেজি সরু চাল কিনতে লাগছে কমপক্ষে 80 টাকা, অথচ কৃষকের কাছে এই দাম দিবা স্বপ্ন, অর্থাৎ ফায়দা লুটেই যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এই দায় আসলে কার? সে প্রশ্নের উত্তর খুঁজেছেন আমার সহকর্মী শফিক ছোটন, আর ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী সিয়াম শাহরিয়া। আউশের পাকা ফলন কেটে ঘরে তুলছেন নওগাঁর চাষিরা। মাত্র 1.5 মাস আগে উঠেছে বোরো ধান। ফলনে বেশ খুশি কৃষক, কিন্তু আক্ষেপ নতুন ধান উঠলেই বেচতে হয় পানির দরে। অভিযোগ বাজারে সিন্ডিকেটের কাছে অসহায় তারা। পার বিঘা ধরেন যে 14 মণ 15 মণ, কিন্তু ধানের দাম নাই হিসাবে এবার পুষাচ্ছে না। বাজারে তো আরো নিয়ে গেলে ভিজা সিটান কিবা বলে নিবার চায় না, এই দাম হলে নিব, এই অবস্থা। এই যে মগার বেচনো 1000, 20, 30, 40 এলা ধান বেচে পুষাবে কৃষকের। নানা প্রতিকূলতা মোকাবেলা করে এই ধান ঘরে তোলার পর চাষি যখন বিক্রি করে লোকসানের মুখে, তখন এই ধানই রাইস মিল ঘুরে যখন বাজারে চাল হয়ে আসছে, তখন দাম হচ্ছে 3 গুণ। দেশে বছরে চালের উৎপাদন প্রায় 4.25 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে ঘাটতি নেই, তবুও কদিন আগে 50 কেজির বস্তায় 1 লাফে দাম বাড়ানো হয়েছে 300 টাকা পর্যন্ত। এখনও সেই বাড়তি দর, এজন্য সাধারণ মিলাররা দায়ী করছেন কর্পোরেটদের। সকালবেলা উঠে মোটরসাইকেলে বাড়ায় দিয়ে বিভিন্ন লোক আছে আড়তে তোরা ধান কিনে, তাদেরকে রেট দেয়, এই রেটে আমাদের ধান দেয়। ওরা হাটে বসে থাকে ধান, রেটের উপর ধান কিনে। হাতে গোনা কিছু ব্যবসায়ীদের কাছে টোটাল ধান চালের ব্যবসা চলে গিয়েছে। ধান চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষুদ্র বাজারি বিলারদের কোনো দায় নেই। সাইলোতে ধান থাকলে আপনি বুঝতে পারবেন না তার ধান কতখানি মজুদ আছে। গ্রুপ কোম্পানিগুলোর আসলে তো এগুলোর সম্বন্ধে আমাদেরও নলেজ কম, কিন্তু তারা ব্যাপক ধান কিনে মার্কেট থেকে। সরু চালের প্রায় 80% আসে নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়া থেকে। এসব এলাকায় পাহাড় সম ধান মজুত করে চালের দর নিয়ন্ত্রণ করা হচ্ছে, বলছেন সচেতন নাগরিকরা।
সরকারকে নিয়ন্ত্রণ নিতে হবে। রেশনের সার্বজনীন রেশনিং, তারপরে হচ্ছে আপনার ওপেন মার্কেট, এগুলোর মাধ্যমে যদি না দেয় তাহলে কখনোই এই ব্যবসায়ীদের কবল থেকে, যেহেতু এখানে একটা কর্পোরেট পুঁজি গড়ে উঠেছে, মানে বিশাল পুঁজি, অল্প সংখ্যক ব্যবসায়ী, এটা সরকার পারবে না যদি তারা চালের উপর নিয়ন্ত্রণ না নিতে পারে। অস্থির দর নিয়ে যখন তোড়জোড় শুরু হয় তখনই কেবল নড়ে চড়ে বসে তদারকি সংস্থা, তবুও স্বস্তি ফেরে না। তাই বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির তাগিদ সব মহলের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। কৃষকের আলুর ন্যায্য দাম নিশ্চিতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে জয়পুরহাটের গোপীনাথপুরে তিনি বলেন, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় টিসিবির মাধ্যমে সীমিত আকারে আলু বিক্রি করা হবে। সে সাথে রপ্তানি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আলু রপ্তানি করতে পারলে একদিকে যেমন সংকট দূর হবে, তেমনি কৃষকও উপযুক্ত দাম পাবেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পটুয়াখালীতে প্রবাসীর বাসায় ডাকাতি ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শ্যামকুর সীমান্ত এলাকা থেকে প্রথমে কাউসাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে রাজধানী থেকে শওকত ও পটুয়াখালী থেকে আশিস গাইনকে গ্রেফতার করা হয়। মামলায় বলা হয়, গত 14 জুলাই কলাপাড়া উপজেলা এক প্রবাসীর বাড়িতে হানা দেয় ডাকাত দল। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি প্রবাসী স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া নৃগোষ্ঠীকে উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ সচেতন মহল। দুপুরে পাহাড়িয়া পল্লীতে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, প্রায় 53 বছর ধরে বংশ পরিক্রমায় অন্তত 20টি পাহাড়িয়া পরিবারের বাস এলাকাটিতে, অথচ হঠাৎ করেই ভূমিদস্যুরা এই জমিটি তাদের বলে দাবি করছে। এর আগেও বিভিন্ন সময়ে এই জমি দখলের ষড়যন্ত্র করেছিল তারা। রাজনৈতিক পথ পরিবর্তনের সুবিধা নিয়ে আবারও মহলটি সক্রিয় বলে অভিযোগ করেন বক্তারা। বন্যা হবে, বাড়িতে পানি উঠবে, কিন্তু উঁচু জায়গার খোঁজে আর হাপিত্তেশ করতে হবে না। নদী ভাঙনেও আর আশ্রয় হারানোর কোনো শঙ্কা নেই। বাস্তুচ্যুত মানুষের জীবনে এমনটা আশা নিয়ে এসেছে খুদি বাড়ি। স্বল্প খরচে জলবায়ু সহনশীল আর বহনযোগ্য এই টিনের আবাসে অনেকটা দুশ্চিন্তা কেটেছে দুর্গম চরবাসীদের। এই খুদি বাড়ির নকশা নির্মাণের জন্যই দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। যমুনার বুক চিরে জেগে ওঠা দ্বীপচর জামালপুরের শিলদহ চরাঞ্চলের বেশ দূর থেকেই দেখা মেলে ঝা চকচকে টিনের তৈরি বেশ কিছু দোতলা ঘরের। এই বাড়িগুলোই পরিচিতি পেয়েছে খুদি বাড়ি নামে। এরকমই একটি বাড়িতে আপন মনে কাঁথা বুনছেন গৃহিণী ফিরোজা বেগম। বন্যা ও নদী ভাঙনের সাথে লড়াইয়ে ভিটেমাটি হারানোর পর মাথা গোজার একটি ঠাঁই পেয়েছেন এই খুদি বাড়িতে। দোতলা টিনের ঘরেই স্বামী সন্তান নিয়ে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। নদী ভাঙাতে আমরা থাকতে পারি না, অনেক কষ্টে জীবন কাটাইতেছি। আমার স্বামী অসুস্থ, তারপরে বাবার দেশে চলে আসছি দুটো গরু ছাগল পালার জন্যে। বন্যার মধ্যে কষ্ট হয়, তার থেকে এগুলো একটা ঘর পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। চরজুড়ে এমন 23টি বাড়ি পেয়েছেন ফিরোজার মতো জীবন যুদ্ধে টিকে থাকা অনেকেই। বাড়িগুলো দেখতে যেমন সাদামাটা, তেমনি উপকরণও সহজলভ্য। মাত্র 50,000 টাকাতেই বাঁশ, কাঠ, টিন ও ইস্পাত দিয়ে তৈরি করা যায় ঘরগুলো। পানির উচ্চতা বাড়লেও দোতলায় আশ্রয় নিতে পারে বানভাসীরা। সবচেয়ে অবাক করা বিষয়, নদী ভাঙন কিংবা দীর্ঘস্থায়ী বন্যার ঝুঁকি হলে অনায়াসে সরিয়ে নেওয়া যায় আশ্রয়গুলো। আবহাওয়া ও জলবায়ু ঝুঁকিতে থাকা চরাঞ্চলের মানুষের জীবন নিরাপদ রাখতে ছোট ছোট বাড়িগুলোই রাখছে বিরাট অবদান। একদিন পানির জন্য কষ্ট করা হয়েছে, এখন ভালো হয়েছে ঘর দেহাতে, এখন উঁচা জায়গা থাকা যায়। যখন বন্যা আইছে তখন মনে চিন্তা ভাবনা করছি যা কোথায় থাকবো, থাকার জায়গা নাই, এখন বাঁশ খোটা কিনা নাকবো, উঁচাত ঘরের উঁচাত তোলা নাকবো, টুং বানা নাকবো। এখন মনে করো ওই চিন্তাটা এখন নাই। কে বাঁশ কাটা নাগে আনা নাগে, কিন্তু আইনা হেরে সেটমেট করলে হেরে বেশি সময় লাগে না। খুদিবাড়ি গৃহ নকশা নির্মাণ ও বিতরণের জন্য প্রতিষ্ঠানের একটি অলাভজনক শাখা ফাউন্ডেশন ফর আর্কিটেকচার কমিউনিটি ইকুইটি ফেস প্রতিষ্ঠা করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। এই প্রকল্পের জন্য দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন তিনি। বন্যা মোকাবেলায় এই বাড়িগুলো চরাঞ্চলে বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে শুধু দেখতে আসছে না, শিখে নিচ্ছেন বাড়ি তৈরির কৌশলও।
নির্মাণ সামগ্রী ও তৈরির কৌশল সহজলভ্য হয়, আগামীতে বন্যাকালে চরের মানুষ নিরাপদ থাকতে পারে একথা বলাই যায়। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।